এই না হলে বিশ্বকাপের তো এমনই হওয়ার কথা। 4 বারের চ্যাম্পিয়ন জার্মানিকে আনফর্চুনেটলি আর ফর্চুনেটলি, আমি জানি না কিভাবে বলবেন, আপসেট বলবেন। আমার কাছে মনে হয় যে ফুটবল বোদ্ধারা এটাকে আপসেট বলবে না। ইকুয়েডর 2-1 গোলে হারিয়েছে জার্মানিকে। আরেকটা দল যাদের উপরে ছিল অনেক প্রত্যাশা, তুরস্ক বা এই মুহূর্তে যাদেরকে বলা হয় তুর্কিয়ে, তারা উঠতে থাকা ইউএসএকে মানে যুক্তরাষ্ট্রকে হারিয়েছে 3-2 গোলে। এইটাই হচ্ছে বিশ্বকাপের ফ্লেয়ার, এটাই হচ্ছে বিশ্বকাপের কালার। ওয়েলকাম বাংলাদেশ টেলিভিশনের স্পেশাল ওয়ার্ল্ড কাপ শো ফিফা আওয়ারে। হাসান মাহাদি আপনাদের সাথে, এবং আমার সাথে দুজন আলোচক আজকে আছেন। আমার ডানে আছেন নুরুজ্জামান নয়ন, বাংলাদেশ জাতীয় দলের গোলকিপিং কোচ। নয়ন ভাই, আপনাকে স্বাগত। ধন্যবাদ। এবং আমার ভাই আছেন বাংলাদেশ জাতীয় দলের ডিফেন্ডার তপু বর্মন। তপু, আপনাকেও স্বাগত। ধন্যবাদ ভাই। আপনি একটা প্রেডিকশন দিয়েছিলেন, আপনি বলেছেন জার্মানির জন্য ইকুয়েডর প্রতিপক্ষ হিসেবে খুবই কঠিন, এবং ফাইনালি ইকুয়েডর জার্মানিকে হারিয়েছে এবং ইতিহাসে প্রথমবারের মতো তারা নকআউট নিশ্চিত করেছে। ম্যাচটা কিভাবে দেখেছেন যদি ট্যাকটিক্যালি অ্যানালাইসিস করেন? না, আসলে ইকুয়েডর আপনার প্রথম আপনার যদি 2 মিনিটে গোল খাওয়ার পরে, যেটা আসলে গোলটাও একটা বিতর্কিত গোল হয়তো বা ছিল, ফাউল হয়েছে কি হয় নাই, ফিটটা অনেক উপরে ছিল, মাথায় মুখে টাচও লেগেছিল, আসলে জানি না কেন এটা গোল দিয়েছে। কিন্তু আমি বলবো যে আফটার দ্য গোল আপনার যদি ইকুয়েডর খেলা দেখেন এবং তাদের যে টোটাল টিমের যে খেলাটা আমি আসলে দেখেছি, স্পেসিফিক কোনো প্লেয়ারকে তারা করে নাই, জোনালি মার্কিং করেছে। একদম আপনার টিম ডিফেন্ডিং সাথে কাউন্টার অ্যাটাক, যেটাতে আপনার তারা সাকসেস হয়েছে। ইকুয়েডর আসলে ডিজার্ভিং ছিল কালকে, কারণ তাদের কিন্তু ডু অর ডাই ম্যাচ ছিল। তারা যদি কালকে ড্র করতো, আই ডোন্ট নো ওই গ্রুপতে তারা যেতে পারতো কি না। আপনাকে বলেছিলাম যে আসলে জার্মানির জন্য ম্যাচটা কিন্তু ডিফিকাল্ট হবে, কারণ আমি কিছু প্লেয়ারদেরকে চিনি ইকুয়েডর, যারা কিনা আসলে ম্যাচকে ঘুরিয়ে দিতে পারবে। আপনি যদি রেটিং দেখেন, ওদের যে ক্যাপ্টেন কাইসাদু, ও কিন্তু বেস্ট খেলেছেন কালকে। তো আসলে তার সেই অ্যাবিলিটি আছে। ইকুয়েডর ফার্স্ট গোলটা করে, তখন থেকে আসলে আমার কাছে মনে হয়েছে যে জার্মানির আপনার মানে যেই গোলে কামব্যাক করা, সেটার জন্য আপনার তারা মরিয়া হয়েছিল, কিন্তু তাদের কিছু প্লেয়ারকে চেঞ্জ করিয়ে ফেলেছিল। আপনি যদি কিমিকের কথা বলেন, যে কিনা একদম আপনার খেলাটাকে আপনার পুরা গঠন করে, তো সেক্ষেত্রে আমি বলবো যে আপনার ওই সিচুয়েশনে ইকুয়েডর ক্লিক করেছে। এবং তাদের যে আসলে গোলটা যদি আপনি দেখেন, সেকেন্ড গোলটা একটা ফ্লিক হওয়ার পরে নয়ন ভাই হয়তো বা গোলকিপারের কথাটা বলতে পারবে, আমি জাস্ট বলি যে ওই জায়গায় মানে ওই স্পেসটা আসলে ইকুয়েডর প্লেয়ার ইউজ করে ফেলেছে দারুণভাবে, এই কারণে গোল হয়েছে। হয়তো ওই জায়গায় ক্লিয়ার হইতে পারতো, সেভ দিতে পারতো, গোলকিপারের ডিসিশনটা আরও আগে নেওয়া দরকার ছিল। কিন্তু এটা কি বলে ফুটবল, আপনি যদি পুরোপুরিভাবে এফোর্ট দেন, আপনি পজিটিভ মেন্টালিটি নিয়ে খেলেন, আপনি ম্যাচ জিততে পারবেন, যেটা ইকুয়েডর কালকে করে দেখিয়েছে। আই এম ভেরি হ্যাপি ইকুয়েডর জিতেছে। নয়ন ভাই, সেকেন্ড গোলটা তপু তুলেই দিয়েছে। যে প্রশ্নটা আমি আপনার কাছে আসতাম সেটা হচ্ছে ম্যানুয়েল নয়ার আনডাউটেডলি যদি আর্গু করা যায়, আর্গু করতে পারেন যে বয়স বেশি, তাছাড়া তিনি তার প্রাইম টাইমে দুনিয়ার সেরা গোলকিপার, এই ব্যাপারে সন্দেহ খুব কম ছিল। মানে অ্যাট এ টাইম জিয়ানলুইজি বুফন এবং ম্যানুয়েল নয়ার পুরা ওয়ার্ল্ড সার্কিটের গোলকিপিংয়ের একটা আলাদা ভাষা তৈরি করেছিলেন, এবং ম্যানুয়েল নয়ার সেটার ফাউন্ডার। নয়ার দ্বিতীয় গোলটাতে যেভাবে আসলে গোলটা কনসিড করেছেন, এটা নয়ারের জন্য ইট ওয়াজ আ সিম্পল ম্যাথ। মেবি উনি গ্রিপে নিতে পারতেন, আমি বুঝি নাই যে ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডের মধ্যে যেখানে অন্য দলের প্লেয়ার বা স্ট্রাইকার সেখানে ওয়েট করছে, সেখানে ম্যানুয়েল নয়ার বলটাতে যেতে পারেন নাই। মানে প্রবলেমটা কোথায় হয়েছে? ম্যানুয়েল আসলে ওয়ার্ল্ড ফুটবলে গোলকিপিংয়ের যে আধুনিকতার যে চেঞ্জটা, সেটা ম্যানুয়েল নয়ারও কিন্তু অন্যতম দাবিদার, তার আগে অনেকে করেছেন। কিন্তু আমার কাছে একটু অবাক লাগে যে ম্যানুয়েল নয়ার কেন সে অবসর ভেঙে আবার ন্যাশনাল টিমে আসলো, কারণ তাদের আরও অপশনস ছিল। এবং ম্যানুয়েল নয়ার যদি আপনি 2 বছরের পারফরমেন্স দেখেন, মাঝখানে একটা বড় ইনজুরি ছিল, সে কিন্তু সেইভাবে লিগে কি বলবো টপ ছিল না। সে ভালো খেলে, কিন্তু সামটাইম এমন সব গোল কনসিড করে যেটা আসলে নয়ের সাথে যায় না। তো কালকের গোলটা আমি একটু অবাক হয়েছি, যে নয়ার যে বিশ্বসেরা একজন গোলকিপার ছিল, আপনি জানেন যে ওয়ার্ল্ড কাপে সে গোল্ডেন গ্লাভসও পেয়েছে। এই বলটা সে ওয়েট করছিল বলের জন্য, বাট হি শুড অ্যাটাক দ্য বল। ও যদি একটা স্টেপ ফরওয়ার্ড থাকতো, তাহলে কিন্তু বলটা সে ফ্লিক করতে পারতো না। আমরা এই ধরনের সেভ আসলে নয়ার কাছ থেকে একদম ইজি একটা সেভ, এবং সে যদি এক স্টেপ সামনে যেত, বলটা তার গ্রিপে চলে আসতো। তো আমি কিছুটা হতাশ আসলে নয়ারের পারফরমেন্স। বেসিক্যালি জার্মানি ম্যাচটা হেরেছে কোথায়? দেখেন, এখানে একটা ইকুয়েশনের বিষয় আছে। জার্মানি কিন্তু অলরেডি দুটো ম্যাচ পরপর জিতে তারা অলরেডি রাউন্ড অফ 32-তে
মুভ করেছে। তো এই ম্যাচটা তাদের একটা প্রেস্টিজিয়াস বলতে পারেন। হারা জিতা বা ড্র করা খুব বেশি ইম্প্যাক্ট পড়বে না। তারপরে তাদের মতো একটা টিম জেতাটাই স্বাভাবিক। কিন্তু অন্যদিকে ইকুয়েডর একটা ডু অর ডাই ম্যাচ এবং তাদের ইতিহাস রচনা করার একটা সুযোগ। সুতরাং জেতা ছাড়া তাদের কিন্তু অন্য কোনো অপশনস ছিল না এবং তারা সেই ম্যাচটাকে খুব সিরিয়াসলি নিয়েছে। এবং তাদের যদি দেখেন যে 90 মিনিটসের যে ডেডিকেশন, স্পেশালি তাদের মিডফিল্ডে মোটামুটি কন্ট্রোলে ছিল। এবং তারা দেখেন প্রথম গোলটা কিন্তু একটা পাস থেকে একটা আউট অফ কন্ট্রোলে চলে গেছিলো, মিস পাস, এবং সেই বলটা পাওয়ার পরে খুব বেশি সমন্বয় নেয় নাই স্ট্রাইকার। উইদিন কয়েক সেকেন্ডের মধ্যে সে অ্যাটাক করে স্পেস এবং সে হঠাৎ সাডেনলি বল মারে এবং নয়ার সেটা সেভ করতে পারে না। যদিও বলটা খুবই ভালো ছিল, এটা আসলে সেভ করা অনেক কঠিন যে কোনো গোলকিপারের জন্য। এবং পুরো ম্যাচ যদি আমি দেখি তাদের মধ্যে একটা জিনিসই কাজ করেছে, যে তাদের দেশের জন্য খেলা এবং দ্বিতীয় পর্বে যাওয়া যে কোনো দেশের জন্য ওয়ার্ল্ড কাপের জন্য ইতিহাসে একটা এটা মাইল ফলক, সেই জিনিসটাই তাদের পুরো ম্যাচে ছিল বলে আমার মনে হয়। রাইট, তপু বর্মন, আপনার সেই ধারণা ছিল যে ইকুয়েডর মেবি ম্যাচটা জিততে পারে, এরকম একটা প্রেডিকশন আপনার মধ্যে ছিল। আমি আগে একটু জিজ্ঞেস করে নিই যে জার্মানির প্রথম দুটা ম্যাচ তারা বিগ মার্জিনে জিতেছে, 7-1 হয়েছে, তারপরে মেবি পরের ম্যাচটা তারা 2-0 জিতেছে। আপনি জার্মানির খেলাতে মেবি খুব একটা কনভিন্সড ছিলেন না আগের দুই ম্যাচে? আসলে আপনি যদি তাদের মিডফিল্ডটা দেখেন, আমার কাছে আসলে এত কমফোর্টেবল মনে হয় না জার্মানির মিডফিল্ডটা। আসলে যেভাবে অন্য টিমের, আপনি যদি এই জায়গায় বড় টিমের ফ্রান্স, স্পেন, আর্জেন্টিনা, ব্রাজিল, ইনফ্যাক্ট ব্রাজিলও অনেকটা ইমপ্রুভ করে ফেলেছে। আসলে তাদের যে কন্ট্রোলটা ছিল আগে, আপনি যদি 14 ওয়ার্ল্ড কাপের খেলা দেখেন, সোয়ানস্টাইগার, তার সাথে টনি ক্রুজ, তাদের যে ইম্প্যাক্ট ছিল আসলে টিমের জন্য এবং অপোজিশনের জন্য যে কি থ্রেটেবল ছিল। একটা সময় কারা কারা খেলেছে এখানে, মেসুত ওজিল, বাস্তিন শোয়েনস্টাইগার, টনি ক্রুজ, বালাক তো 2002, আমি বালাকের খেলা সেইভাবে আমি অলওয়েজ তাকে ওভাররেটেডই মনে করি, এখনো করি। বাট আপনি সেমি খেজিরার কথা যদি চিন্তা করেন, এত পিওর একটা মিডফিল্ড ছিল তাদের। তো আসলে সেই তুলনায় আমি বলবো যে তাদের যেই কন্ট্রোলটা করা দরকার সেটা সেই ম্যাচে, কালকের ম্যাচে মিসিং ছিল। আরেকটা নয়ন ভাই অলরেডি বললো যে আসলে দেশের জন্য কালকে কিন্তু আপনার ম্যাচ জেতার পর আজকে কিন্তু ইকুয়েডর অফ ডে, সরকারিভাবে জাতীয় ছুটি ঘোষণা করা হয়েছে। দ্যাট মিনস আসলে তাদের ফুটবলের জন্য এবং ফুটবলের যে ভালোবাসা, প্যাশন, এটা কিন্তু আবার উঠে আসলো যে আসলে ফুটবল কিসের জন্য আমরা খেলি। তো এটা আমার কাছে খুব ভালো লেগেছে। এবং তাদের যে অ্যাপ্রোচটা ছিল, এই জায়গায় আসছি আমরা জেতার জন্য, এটাই ছিল তাদের কমিটমেন্ট। অ্যাজ এ ডিফেন্ডিং ট্রানজিশন ইকুয়েডর খুব ভালো ছিল। তো ওইটা আসলে আর্জেন্টিনার কোচ ইকুয়েডর আসলে সে একদম পুরো প্ল্যানিং করে তাদেরকে, আমার মনে হয় এরকমভাবে বোঝানো হয়েছে যে এরকম স্পেস, এরকম সুযোগ দেওয়া যাবে না যেটা কিনা আমাদের টিমের জন্য ক্ষতি হইতে পারে। তো ওইটা তারা খুব ভালো করেছে। এক্স্যাক্টলি। নয়ন ভাই, খুব অবভিয়াস যে এইখানের দলগুলার প্রতিপক্ষই হবে বেসিক্যালি ব্রাজিল, যে যে গ্রুপে খেলা হয়েছে, গ্রুপ এফ এর হচ্ছে তিউনিসিয়া এবং নেদারল্যান্ডসের ম্যাচ। এক্সপেক্টেড নেদারল্যান্ডস 3-1 গোলে জিতেছে। এটা নিয়ে আমি হয়তো খুব একটা আলোচনা করতে চাই না, নেদারল্যান্ডস এই গ্রুপে চ্যাম্পিয়ন হয়েছে। বাট জাপান সুইডেন ম্যাচ, ইট ওয়াজ আ বিগ ম্যাচ। এই ম্যাচটা নিয়ে আমাদের আগ্রহ ছিল। এশিয়ার পাওয়ার হাউস জাপান একমাত্র প্রতিনিধি হিসেবে রাউন্ড অফ 32 কনফার্ম করেছে। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই দলটার প্রতিপক্ষ রাউন্ড অফ 32-তে ব্রাজিল। হাজোমি মোরিয়াসু, যিনি হচ্ছে জাপানের কোচ, তিনি বলেছেন যে এইটা আমাদের জন্য একটা ডিফারেন্ট পরীক্ষা, বাট টোকিওতে একটা প্রস্তুতি ম্যাচে বা একটা ফ্রেন্ডলি ইন্টারন্যাশনালে ব্রাজিলকে 3-1 গোলে হারিয়েছে। এই কথাটা তিনি মনে করিয়ে দিয়েছেন যে আমরা ব্রাজিলকে কিছুদিন আগে হারিয়েছি। ব্রাজিল এখন যে ফুটবলটা খেলছে এই ওয়ার্ল্ড কাপে, ব্রাজিল অন্য সব দলের চেয়ে একটু ডিফারেন্ট মনে হয়, কারণ তারা দলগত ফুটবল খেলে, যেটা কিনা আমরা আর্জেন্টিনাকে দেখেছি বা খুব বেশি দেখিনি অন্য টিমগুলোতে বা দেশগুলোতে। এবং আপনি যদি সাম্প্রতিক পারফরমেন্স দেখেন জাপানের, তারা 2015 এবং 2016 সালে তারা ইন্টারন্যাশনাল যতগুলো ম্যাচ খেলেছে ফিফা ফ্রেন্ডলি, মাত্র একটা ম্যাচে তারা হেরেছে ইউএসএর সাথে, তাও ইউএসএতে। বাকি সব ম্যাচ তারা ড্র করেছে আইদার অর উইন করেছে। এবং আপনি যেটা বলছিলেন জাপানেতে তারা 3-2 গোলে জিতেছে, 3-1 জিতেছে, ব্রাজিলকে হারিয়েছে। এবং ইংল্যান্ডের মাটিতে তারা 1 গোলে হারিয়েছে। রাইট। সো এটা তাদের জন্য একটা বড় প্রেরণা। সো আমি মনে করি জাপান শুধু আমাদের এশিয়ার গর্ব না, জাপান এখন ওয়ার্ল্ড ফুটবলে ডমিনেট করছে। এবং আমার কাছে জানি কেন মনে হচ্ছে যে জাপান থেকে
নেদারল্যান্ডস যদি হতো ব্রাজিলের জন্য একটু সহজ হতো, কারণ নেদারল্যান্ডস ভালো ফুটবল খেলে, বাট জাপান যেভাবে কনসিস্টেন্সি রয়েছে তাদের ইন্টারন্যাশনাল পারফরমেন্স, সেইখানে তাদেরকে হারানো অনেক বেশি কঠিন, কারণ জাপান একই সাথে অ্যাটাক করে এবং জাপান একই সাথে ডিফেন্স করে। অ্যাট দ্য সেম টাইম জাপান কিন্তু খুবই সাধারণ ফুটবল খেলে এবং তারা জানে 11টা প্লেয়ার প্রত্যেকজনের কী কী রেসপন্সিবিলিটি। এবং আপনি খেয়াল করবেন তারা কিন্তু কাউন্টার অ্যাটাকেও অপোনেন্ট খুব বেশি তাদেরকে বিপদে ফেলতে পারে না, কারণ তারা যখন অ্যাটাকে যায় তখনই তাদের যে ডিফেন্সের যে সিকিউরিটি বা মিডফিল্ডের যে শেপ, তারা কিন্তু সেইভাবে প্রস্তুতি নিয়ে অ্যাটাকে যায়। সো জাপান আমি মনে করি যে এটা একটা ভেরি টাফ প্রতিপক্ষ ব্রাজিলের জন্য, বাট ব্রাজিলও আস্তে আস্তে ব্যাটার খেলছে, স্পেশালি যে থার্ড ম্যাচ আমি যদি বলি, তো আমার কাছে মনে হয় আমরা একটা ভেরি কম্পিটিটিভ ম্যাচ দেখতে পাবো। রাইট। তবু বর্মন, ব্রাজিলের প্রতিপক্ষ জাপান, নয়ন ভাই একটা বড় স্টেটমেন্ট দিয়েছেন যে নেদারল্যান্ডস হইলে মেবি ভালো হইতো, এবং জাপানকে বলা হচ্ছে, এটা আন্দ্রেস ইনিয়েস্তা জাপানের একটা ক্লাবে খেলেছিলেন বার্সেলোনা থেকে যাওয়ার পরে, ভেসেল কুবো ইফ আই এম নট রং, অনেকদিন খেলেছেন। ইনিয়েস্তা অনেক আগে একটা মন্তব্য করেছিলেন যে এই জাপান খুব অল্প দিনের মধ্যে ওয়ার্ল্ড ফুটবলে তার ডমিনেন্স আমরা দেখব, এবং এই ওয়ার্ল্ড কাপে সেই ডমিনেন্স আমরা দেখছি। সুইডেনের বিপক্ষে ম্যাচটা 1-1 গোলে ড্র হয়েছে, মেবি ম্যাচটা জাপান জিততে পারতো কারণ 1-0 তাদের লিড ছিল। না, আসলে ডোমিনেট তো অলরেডি শুরু করে দিয়েছে, 3 ম্যাচে একটা তো হারেনি, 3 ম্যাচে 5 পয়েন্ট। অপোজিশনে যদি আপনি দেখেন যে আমাদের এশিয়ার সবগুলো দলই হেরেছে, অস্ট্রেলিয়া হেরেছে। একমাত্র দল যারা কিনা অপরাজিত থেকে গ্রুপ অফ রাউন্ড অফ 32-তে অংশগ্রহণ করছে। আসলে জাপানের যেটা অলরেডি ডিসকাশন হয়ে গেছে, আসলে জাপান মানে অ্যাজ এ টিম দে আর ভেরি ভেরি শার্প, এবং তাদের ডিউটিটা দে নো ভেরি ওয়েল। আসলে আপনি যদি কালকের খেলা দেখেন, তারা ট্রানজিশন মোমেন্টে 2 থেকে 3 জন প্লেয়ার অ্যাটেন্ড করে, কিন্তু তারাই জিতে বলগুলো, এবং তারা যে কি কুইক বের হয়ে যায় কয়েকবার, মানে এত সুন্দর সুইডেন মানে তাকাচ্ছিল। তো সেই ক্ষেত্রে ব্রাজিলের একটু বি কেয়ারফুল থাকতে হবে, কিন্তু ব্রাজিল তো অ্যাজ এ ব্রাজিল এটা আমরা সবাই জানি যে আসলে তাদের যে নামটাই অনেক বড়, কিন্তু আপনার কোচ যেই কথাটা বলেছে এটা অল অ্যাবাউট একটা গেম প্ল্যান, মেন্টাল গেম, আগে একটা চাপ তৈরি করা। এটা আসলে কোচটা সবসময় করে থাকে। জাপান জানে আসলে ব্রাজিলের সাথে কিভাবে খেলতে হবে। আসলে ডিফেন্ডিং ট্রানজিশনে অ্যাভেলেবেল থাকে সবসময় প্লেয়াররা, থ্রি-ম্যান ব্যাকলাইন, তার সাথে 3 জন আরো থাকে। মানে যখন কাউন্টার ট্রানজিশন থাকে তখন ওটা 6-ম্যান ব্যাকলাইন হয়ে যায়, মানে আপনার 2 উইং ব্যাক তাড়াতাড়ি নেমে যায়, তার সাথে একটা মিডফিল্ড থাকে। জাপান আপনি বল লুজ করার পরে 2 থেকে 3 সেকেন্ড যদি সময় পায়, তারা 10 জনই কিন্তু বলের পেছনে চলে আসে। এটা শুধু মানে নট অনলি ফার্স্ট হাফ অর 20 মিনিটস, পুরো 90 মিনিটই তারা এটা করে। সো মানে অ্যাজ এ কি বলবো ডিসিপ্লিন টিম হিসেবে জাপান কিন্তু দুর্দান্ত। এবং তবু বর্মন, অনেকেই বলছে যে ট্যাকটিক্যালি যদি কোনো দল এবার আসে, এবং আমরা দেখি যে মরিয়াসু একটা সাদা বোর্ডে মার্কার দিয়ে নাম্বার লিখে বিভিন্ন সময় দেখান, এবং তার একটা ডিফারেন্ট টেকনিক যেটা কখনো কোনো কোচদেরকে আমরা করতে দেখি নাই, লাইভ দেখি নাই। হ্যাঁ, জাপানিজরা তো এমনিতেই আসলে প্রযুক্তিগতভাবে অনেক আলাদা সবার চেয়ে, তাদের ইনোভেশন ডিফারেন্ট লেভেলে। ফুটবলেও কি তারা সেই রকম নতুন কিছু নিয়ে এসছে এবার? না, আসলে অ্যাজ এ প্লেয়ার আমরা যখন আসলে ফুটবল খেলি ডিউরিং ম্যাচে, আসলে আমাদের কনসেন্ট্রেশন আপনার ধরেন শুধু ফোকাস থেকে ফুটবলে। এখন ধরেন ম্যাচের মধ্যে আসলে আমাদের পরিস্থিতিটা কি হচ্ছে, বা আমরা কোথায় বেশি ওভারল্যাপ করছি, বা কোথায় আমাদের জটলা হয়ে যাচ্ছে, এটা কিন্তু একমাত্র কোচ ছাড়া কেউ বুঝবে না। তো সেই ক্ষেত্রে আসলে তাদের ডিউরিং ম্যাচে আসলে কি করতে হবে, কোন ফরমেশনে দাঁড়াইতে হবে, এই জিনিসটা যে কোচ বারবার তাদেরকে দেখাচ্ছেন, এটা কিন্তু ভেরি রেয়ার থিং। আমরা জাস্ট ধরেন হাফ টাইমের পরে আফটার 45 মিনিটের পরে যে আমাদের কোচ ডিসকাশন করে আমাদের সাথে, আসলে আমরা এই 45 মিনিট এরকম খেলেছি, বা নেক্সট 45 মিনিটস আমরা ওরকম খেলবো। কিন্তু সে আপনার 15 মিনিট পর পরে আপনার সাদা পেজে বা কেউকে চেঞ্জ করলে ওরে দিয়ে পাঠাচ্ছেন। এই জিনিসগুলো আসলে আমার কাছে মনে হয় যে তাদের যেই আসলে ডেভেলপ, এটা একটা ভিজিবল, এটা একদম চোখের সামনে দেখছে। আসলে জাপান আপনি যদি গত ওয়ার্ল্ড কাপে দেখেন, স্পেনকে হারাইছে, স্পেন আউট হয়ে গেছে, কিন্তু ব্রাজিলের এই জায়গায় একটা টাফ ম্যাচ তাদের জন্য, এত তাড়াতাড়ি একটা টাফ ম্যাচ। আসলে দেখা যাক কি হয়। নয়ন ভাই যেটা বলেছে, নেদারল্যান্ডস কি জাপানের চেয়ে ভালো প্রতিপক্ষ ছিল? আমি বলি এই জায়গায়, আমি এই কথাটা নয়ন ভাই এই কথাটা, নেদারল্যান্ডস যদি হইতো ব্রাজিল বেশি স্পেস পাইতো। ওকে, জাপান অত স্পেস দিবেই না, মাঝ মাঠে আসলে মেইন খেলাটা। সেটা আমি বলছিলাম যে প্রতিপক্ষ নেদারল্যান্ডস হলো মানে ব্রাজিলের জন্য একটু মনে হয় বেটার, মাঠে বেশি স্পেস নিয়ে খেলতে পারতো। রাইট, এটা আমার কাছেও মনে হয়। এবং আমি অলওয়েজ একটা কথা বলি যে আমি মানে খুবই হার্ডকোর জাপানিজ ফুটবলের ফ্যান,
এবং আমি জানি না ওই দলটা আসলে কোন লেভেল পর্যন্ত যাবে। আরও একটা ম্যাচ ইম্পর্টেন্ট এই কারণে নয়ন ভাই, ইউএসএ যেভাবে শুরু করেছিল, মানে দে আর ফ্লাইং হাই, তো সেই উড়ন্ত যুক্তরাষ্ট্রকে মোটামুটিভাবে মাটিতে নামিয়ে আনার কাজটা যেই দলটা করেছে টার্কি, সবাই এক্সপেক্ট করেছিল যে এই দলটা ভালো করবে। এখানে বেশ কিছু ট্যালেন্টেড ফুটবলার, ইয়াং একটা টিম, স্পেশালি রিয়াল মাদ্রিদে আর্দা গুলের খেলেন। আর্দা গুলের মানে তার একটা ফ্যান বেজও বাংলাদেশের মধ্যে আছে, যেহেতু রিয়াল মাদ্রিদে ইয়াং প্রডিজি হিসেবে তাকে ডিফারেন্ট ওয়েতে অনেকেই চিন্তা করছেন। ফাইনালি তারা 3-2 গোলে জিতেছে, একটা ম্যাচ জিতলো, যদিও অনেক দেরি হয়ে গেছে এই দলটার। তুর্কি থেকে আমরা সবাই আশা করেছিলাম যে অ্যাটলিস্ট তারা রাউন্ড অফ 32-তে যাবে, কিন্তু আমাদের হতাশ করেছে। হয়তোবা আমাদের এক্সপেকটেশন সেমিফাইনাল বা ফাইনাল পর্যন্ত ছিল না, কিন্তু তাদের বেশিরভাগ প্লেয়ার কিন্তু ইউরোপে খেলে এবং রিয়াল মাদ্রিদে বললেন যে আর্দা গুলের গোলও করেছেন কালকে, প্রথম গোলটা আর্দা গুলের করেছেন। হ্যাঁ, এবং দ্বিতীয় গোলও সম্ভবত পায়ের নিচ দিয়ে সে বল নিয়ে পাস দেওয়ার পরে গোল আসছে, লামাজ গোল করেছেন। এখানে আসলে তাদের হারানো কিছু নেই। ওই যে যেটা বলছিলাম যে প্রথম দিকে যে দেশত্ববোধ, এবং তারা কি নিয়ে যাবে দেশে, এবং তাদের কিছু হারানো কিছু। এবং আপনি দেখেন যে তারা দ্বিতীয় রাউন্ডে যাওয়ার কোনো সুযোগ নেই, তারপরে কিন্তু তারা উল্লাস করছিল যে একটা দেশের জন্য খেলা। সো এই জিনিসটাই মনে হয় কাজ করছিল বেশি। আর আপনি পুরো খেলায় যদি দেখেন, আমরা কম্পেয়ার যদি করি অন্য দুইটা ম্যাচের তুলনায়, ইউএসএ কিন্তু সেইভাবে আমরা দেখি নাই যে তাদের যে শার্পনেস আছে, তাদের যে অ্যাটাকিং মিডফিল্ড, ওয়ান টাচ, স্পেশালি অ্যাটাকিং থার্ডে তারা যেভাবে ওয়ান টাচ টু টাচ ফুটবল খেলে, সেটা কিন্তু আমরা খুব বেশি দেখিনি। স্পেশালি টার্কির যে গোলকিপার সেকেন্ড হাফে বাম দিকে যে হাই ডাইভিং করে একদম টপ কর্নারের বল কোনো রকম হাতে লাগিয়ে সেটা বারে লেগে সেটা সেভ হয়েছিল। সো এইটা আমার কাছে মনে হচ্ছে একটা টার্নিং পয়েন্ট যে সেই ম্যাচটা জেতার জন্য। এক্স্যাক্টলি। এবং তপু বর্মন, অলরেডি 6টা গ্রুপের 3টা করে ম্যাচ শেষ হয়ে গেছে, 12টা দল তো মানে গ্রুপ চ্যাম্পিয়ন এবং রানার্স আপ তো টোটালি আপনার কোয়ালিফাই করেই যাবে রাউন্ড অফ 32-তে। এর সাথে আরও বেশ কিছু দলও রাউন্ড অফ 32 কনফার্ম করে ফেলেছে। আমাদের দর্শকদেরকে বলে দেন যে এই ওয়ার্ল্ড কাপে 12টা দলের মধ্য থেকে 24 দল এবং বাকি 8 দল আসলে কিভাবে বাছাই হবে। যারা কিনা বেস্ট, আপনি 3 পয়েন্ট নিয়েও কিন্তু যেতে পারবেন। এখন ঘটনা হচ্ছে ওই জায়গায় ক্যালকুলেশনটা হলো আপনি গোল কয়টা কনসিড করেছেন এবং আপনি গোল কয়টা দিয়েছেন, তার সাথে আপনার ধরেন অপোজিশনের যে 3 নাম্বার টিমটা তার পয়েন্ট কত। যেমন যাদের পয়েন্ট 4 হয়ে গিয়েছে তারা অলরেডি থার্ড হিসেবে কোয়ালিফাই, কিন্তু এই জায়গায় তো সবার 4 পয়েন্ট নাই, আপনি কিন্তু 3 পয়েন্ট। যেমন সাউথ কোরিয়া বা কোরিয়া রিপাবলিক যেটা তারা 3 পয়েন্ট নিয়ে ওয়েট করছে। হ্যাঁ, তাদের কিন্তু 3 পয়েন্ট। এখন ঘটনা হয়েছে যে কোরিয়া কিন্তু এখন অন্য টিমের জন্য ওয়েট করছে। তারা যদি ওইখানে একটা পয়েন্ট পেতো সাউথ আফ্রিকার সাথে, তাহলে কিন্তু তারা থ্রু হয়ে যেত। এখন ঘটনা হয়েছে এই যে টিমগুলো আছে, ধরেন 2 থেকে 3টা টিম অলরেডি কনফার্ম, এখন আরো 13টা স্পট বাকি, তার মধ্যে 5টা টিম যাবে। তো এই 5টা টিমের মধ্যে কিন্তু অনেক ভালো ভালো টিম বাদ হয়ে যাবে, অনেক ভালো ভালো টিম বাদ হয়ে যাবে। তার সাথে ধরেন কিছু ডিজার্ভিং যারা এখনো হাতে 3 পয়েন্ট আছে বা 2 পয়েন্ট আছে, যেরকম উরুগুয়ে। আজকে যদি উরুগুয়ে স্পেনের সাথে হারে, উরুগুয়ে আউট, তাই না? তো উরুগুয়ের মতো টিম যারা কিনা 2টা ওয়ার্ল্ড কাপ জিতেছে শুরুর সময়, তারা এখন আপনার রাউন্ড অফ 32 তে লুইস সুয়ারেজ, দিয়াগো ফরলানের টিম ওয়ান্স আপন আ টাইম, মানে লুইস সুয়ারেজ উরুগুয়েতে খেলেছে, সেই উরুগুয়ে তো কিন্তু আসলে এবারের ওয়ার্ল্ড কাপের আসলে একটু ডিফিকাল্ট ভাই, হ্যাঁ, টু বি অনেস্ট। আগে যেরকম আপনার ফার্স্ট রাউন্ডের পরে সেকেন্ড রাউন্ড, তারপর কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল, কিন্তু এখন রাউন্ড অফ 32, তারপরে কোয়ার্টার ফাইনাল, তারপরে সেমিফাইনাল। আসলে ম্যাচ বেশি, তার সাথে আপনার কিছু ভালো ভালো টিমও আপনার এখান থেকে আউট হয়ে যাবে, কিছু টিম আবার ঢুকবে। তো এটা আসলে খুবই ডিফিকাল্ট এখন বলা, কিন্তু আমার কাছে মনে হয় যে যাদের 3 পয়েন্ট থাকবে তাদের একটা চান্স থাকবে, আর যাদের 4 পয়েন্ট তারা তো থ্রু অলরেডি করে ফেলেছে। রাইট। নয়ন ভাই, আজকে রাতে একটা বড় ম্যাচ আমার কাছে খুব বড় মনে হয়। খেলাটা হবে ফ্রান্স এবং নরওয়ে ডার্ক হর্স এই ওয়ার্ল্ড কাপ। স্পেশালি এর্লিং হল্যান্ড যেই দলে আছেন, মার্টিন ওডেগার্ডের মতন প্লেয়ার আছেন, এই দলটা বেশ ব্যালেন্সড একটা দল এবং ওভারঅল তাদেরকে আমরা যেভাবে খেলতে দেখেছি, খুবই টাকিং ফুটবল খেলে, প্রচুর চান্স ক্রিয়েট করে। অন দ্য আদার হ্যান্ড, ফ্রান্স হচ্ছে এই ওয়ার্ল্ড কাপ জেতার অন্যতম দাবিদার। মানে এখনো পর্যন্ত যত ম্যাচের খেলা দেখেছি, ফ্রান্সকে ম্যাক্সিমাম সময় আমার কাছে ফ্ললেস মনে হয়েছে। এই ম্যাচটা নিয়ে যদি একটু অ্যানালাইসিস করেন। ফ্রান্স সবসময় দেখেন যে তারা আসলে মাঠের কাজটাই করতে বেশি পছন্দ করে এবং তারা কিন্তু খুব বেশি হাইলাইটেড হয় না। আপনি গত ওয়ার্ল্ড কাপও দেখেন যে তারা, আমরা ওই রকম ভাবিনি যে তারা ফাইনাল পর্যন্ত যাবে এবং অলমোস্ট তারা চ্যাম্পিয়নের দিকে চলে গেছিলো। আনফর্চুনেটলি হয়তো বা তারা সেটা চ্যাম্পিয়ন হইতে পারে না। আর নরওয়ের দিকে আমরা যদি দেখি,
যে হাল্যান্ড তো ইংলিশ প্রিমিয়ার লিগে মানে জাস্ট অবিশ্বাস্য ফর্মে আছে এবং সে অলরেডি ওয়ার্ল্ড কাপে 4টা গোল করেছে। করে ফেলেছে। ফ্রান্সেও কিন্তু এমবাপ্পে 4টা গোল করেছে এবং ফ্রান্স যেটা হচ্ছে ফ্রান্স দলগত ফুটবল খেলে এবং তাদের অনেক স্টার প্লেয়ার আছে বা সুপারস্টার প্লেয়ার আছে, ইন্ডিভিজুয়ালি তাদের স্কিল অনেক বেটার। আপনি এই দলে মানে কাকে বাদ দিবেন? ধরেন কিলিয়ান এমবাপ্পে টপ, আপনি লাস্ট ব্যালোদোর জিতেছেন, উসমান দেমবেলে এই দলে দেমবেলে। খেলেন, মিকেল অলিসে তিনি রাইট উইংয়ে খেলেন, দেজিরে দুয়েকে খেলায় কখনো, বারকোলাকে খেলায় কখনো, চেরকি এখনো নামেই নাই, চেরকি বসে থাকে এরকম প্লেয়ার যারা কিনা অন্য দলে অনায়াসে স্টার্টিং 11-এই থাকতে পারেন। তার মিডফিল্ড নিয়ে একটু আলোচনা তপু বর্মন ছিল, কিন্তু মিডফিল্ডেও যথেষ্ট ভালোভাবে রিকভার করে ফেলেছে। আদ্রিও রাবিও, চুয়ামিনি, এমিরি আছে, আপনি কান কোনে থেকে আছে, নামানো হয় না। হ্যাঁ এনগোলো কান্তে তো এখনো পর্যন্ত নামেই নাই। নামেই নেই। আমরা দেখলাম যে চৌমানিকে খেলায় নাই, কোনেকে খেলাইছে। হ্যাঁ কোনেকে খেলাইছে। তো এখন আসলে তাদের অপশন এত, আপনি যদি ডিফেন্সিভলি দেখেন কুন্ডে, ওদিকে থিও হার্নান্দেজ, উপামেকানো মেইনলি খেলাটা তৈরি করে দেয়, উপামেকানো। হ্যাঁ, তো আসলে সেলিবা এখন গঠন হয়েছে নরওয়ে থেকে, মানে অ্যাজ এ যদি ইন্ডিভিজুয়াল নয় বা যেটা বললো ইন্ডিভিজুয়াল প্লেয়ার হিসাব করেন ফ্রান্স ফার বেটার। কিন্তু এখন গঠন হয়েছে যে আপনার এগেনস্টে হালানের মতো প্লেয়ার খেলবে, অডিগরের মতো ক্যাপ্টেন খেলবে, সেখানে আপনার নজর রাখতে হবে, যেটা কিনা ফ্রান্সেরও একটা বিপর্যয় আসতে পারে। আপনি যদি 1v1 হালান্ডকে ছেড়ে দেন, ফিনিশড একদম। স্পেশালি সে যদি কোনো ফ্রি স্পেস পায় বিহাইন্ড দ্য ডিফেন্স, খুবই ভয়ঙ্কর এবং এত উপর থেকে বল নামাতে পারে, এরিয়াল ডুয়েলে আসলে আর্লিং হাল্যান্ডের সাথে পারে। হ্যাঁ সবকিছুতে সে এক নাম্বার। মানে একজন জাত স্ট্রাইকারের যতগুলা গুণ থাকা দরকার তার সবগুলো গুণই নয়ন ভাই, এই ওয়ার্ল্ড কাপে আপনার বেস্ট নাম্বার 9 কি এর্লিং হল্যান্ড নাকি হ্যারি কেইন? হাল্যান্ড। তপু? হাল্যান্ড। কেন হাল্যান্ড? ধরেন আপনার হ্যারি কেইন একটু ওর ভিতরে একটু টিম ফিলিংসটা বেশি, যে কিনা নিচ থেকে এসে ডিফেন্সও করে, আবার অ্যাসিস্টও করেছে কিন্তু এই ওয়ার্ল্ড কাপে। খুব চমৎকার প্লেমেকার ভাই, প্লেমেকার। তো হাল্যান্ড যদি আপনি ফিক্স নাম্বার 9 বলেন, সেটা হলো হাল্যান্ড। আজকে আরো একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, আর্জেন্টিনার প্রতিপক্ষ ঠিক হইতে পারে এই ম্যাচ দিয়ে, সেটা হচ্ছে উরুগুয়ে এবং স্পেন। এই ম্যাচটাকে নয়ন ভাই কাকে আগায় রাখবেন, কেন আগায় রাখবেন? আমার কাছে মনে হয় যে স্পেন এই ক্ষেত্রে এগিয়ে থাকবে, কারণ স্পেন আমরা যে ম্যাচগুলো দেখেছি সেখানে মোটামুটি কনসিস্টেন্সি ছিল এবং উরুগুয়ে মানে আগের যে উরুগুয়ে ছিল সেটা কিন্তু আমরা এবার দেখতে পাচ্ছি না। তো আমার কাছে মনে হয় সব কিছু মিলে স্পেন এগিয়ে থাকবে। তপু, কেবো ভার্দের সাথে খেলা সৌদি আরবের, আমরা কেবো ভার্দে মেবি সৌদি আরবের সাথে যদি কোনো অঘটন না ঘটে তাহলে কেবো ভার্দে, এবং স্পেন যদি তারও যদি কোনো অঘটন না ঘটে তাহলে আর্জেন্টিনার পরবর্তীতে রাউন্ড অফ 32 প্রতিপক্ষ হইতে যাচ্ছে কেবো ভার্দে। আর স্পেন উরুগুয়ের ম্যাচটা আপনি যদি একটু। না ভাই, আসলে উরুগুয়ের যেই মানে খেলা স্ট্যান্ডার্ড দেখলাম, আসলে এই খেলা নিয়ে আমার মনে হয় না স্পেনের সাথে কুলাইতে পারবে। আজকে কি নয়ন ভাই স্টার্টিং 11 স্পেনের আমরা লামিনি ইয়ামাল এবং নিকো উইলিয়ামসকে দেখবো, নাকি এই ম্যাচটা কম গুরুত্বপূর্ণ বিবেচনায় হয়তোবা বেঞ্চটাকে আরো একবার বাজিয়ে দেখতে চাইবেন লুইস দে লা ফুয়েন্তে, স্পেনের কোচ? আমার কাছে মনে হয় যে কিছু জায়গায় সে পরিবর্তন করবে এবং কিছু জায়গায় যারা স্টার্টিং 11 আগে খেলেছে তাদেরকে রাখবে, কারণ আপনি যদি মানে খুব বেশি চেঞ্জ করেন তাহলে দলগত যে পারফরমেন্সটা, কনসিস্টেন্সিটা, সেটা কিন্তু একটু ভাটা পড়ে এবং আন্ডারস্ট্যান্ডিংয়ের যে বিষয়টা, কারণ পরবর্তীতে তাদের আরও ম্যাচ রয়েছে, তারা যেহেতু অলরেডি রাউন্ড অফ 32 কনফার্ম করেছে, আমার মনে কিছু চেঞ্জেস আসতে পারে, সেটা লামিন ইয়ামালও চেঞ্জ হতে পারে, তাকে রাখতেও পারে, বা এমনও হতে পারে লামিন ইয়ামালকে সেকেন্ড প্লেইং টাইম কম দিতে পারে, অথবা দ্বিতীয়ার্ধে সিচুয়েশন বুঝে যদি তাদের দেখা গেছে যে কোনো কারণে তারা হারতেছে, সেই ক্ষেত্রে কিন্তু তাদের ব্যবহার করতে পারে। সো ইট ডিপেন্ডস অন কোচ। সেনেগাল ইরাকের একটা ম্যাচ আছে, খুব গুরুত্বপূর্ণ না ম্যাচটা, বাট ইরাক এশিয়ার প্রতিনিধি তপু বর্মন, কাকে আগায় রাখবেন, সেনেগাল আর ইরাক? না, সেনেগালকে আগে রাখবো ভাইয়া, সেনেগালকে আগে রাখবো, কারণ ইরাকের পারফরমেন্স দুইটা ম্যাচে দেখলাম, আসলে চেষ্টা করে, আসলে তাদেরও কিন্তু অনেক বড় কোচ, যে কিনা অস্ট্রেলিয়ার কোচ ছিল, সেই কোচের এগেনস্টে আমরা খেলেছি আমাদের ঢাকা মাঠে। তো আসলে কোচ অনেকভাবে চেষ্টা করছেন, আসলে আপনার পর্যাপ্ত ওই পরিমাণ ওই লেভেলের প্লেয়ার না থাকলে যত বড় কোচই আনেন আপনি সেখানে সাকসেস হবেন না। কিন্তু সেনেগাল তো আমরা জানি যে তাদের কিছু ভালো ভালো প্লেয়ার ঐতিহ্য আছে, তো সেই ক্ষেত্রে সেনেগালকে আগায় রাখবো, সেনেগাল জিতবে। রাইট, এক্স্যাক্টলি। থ্যাংক ইউ ভেরি মাচ তপু বর্মন, থ্যাংক ইউ ভেরি মাচ নয়ন ভাই। দুজনেই যে আলোচনা করেছেন, একটা জিনিস তো বলতেই হয় যে ব্রাজিলের রাউন্ড অফ 32 প্রতিপক্ষ ঠিক হয়ে গেছে, সেটা জাপান, এশিয়ার পাওয়ার হাউস এই মুহূর্তে আমরা বলছি,
এবং দলটাকে বলা হচ্ছে ট্যাকটিক্যালি এই ওয়ার্ল্ড কাপ এখনো পর্যন্ত সবচাইতে সলিড দল। এক্সাইটিং এনকাউন্টার রাউন্ড অফ 32 থেকেই শুরু হয়ে যাবে, আর বাকি গ্রুপ স্টেজের থার্ড লেয়ারের খেলাগুলো শুরু হবে আজকের রাতে। আমরা যেগুলো নিয়ে আলোচনা করেছি প্রত্যেকটা ম্যাচই বিভিন্ন দলের জন্য বিভিন্নভাবে ইম্পর্ট্যান্ট, এবং সেই গুরুত্বপূর্ণ ম্যাচগুলা দেখার আমন্ত্রণ থাকবেই বাংলাদেশ টেলিভিশনের পর্দায়। শেষ করছি আজকের ফিফা আওয়ার। ঠিক পরের এপিসোডে আবারও দেখা হয়ে যাবে। ততক্ষণ পর্যন্ত আপনি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।